আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাসেল, তুই এতদিন কোথায় ছিলি? আমি দেশে এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই আমাকে ক্ষমা করে দে। তোর বাবার সাথে ঝগড়া করে তোকে ফেলে বাইরে চলে গেছি, তাও আবার তোদের না জানিয়ে। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমার আব্বু আম্মু তো অনেক আগেই আমার কাছে মারা গেছে। রাসেল, তুমি এটা কি বলছো? তোমার আম্মু না হয় তোমাকে ফেলে চলে গেছে, তাই বলে তুমি তাদের মৃত বলবে? তোমার আম্মু তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তোমার আম্মু দেশে এসে তোমাকে অনেক জায়গায় খুঁজেছে, তোমার জন্য অনেক কান্নাকাটি করে। প্লিজ তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দাও। ক্ষমা? সেটা আমি কখনো করব না। তারা নিজেদের স্বার্থে আমাকে ফেলে রেখে যে যার মতো চলে গেছে, একটাবার আমার কথা চিন্তা করে নাই। আমি তাদের কাছে এতই বোঝা হয়ে গেছি। আমি কি করব? তোর আব্বুর কারণে আমি বাইরে চলে গেছি। তোর আব্বু বাহিরের মেয়েদের সাথে হোটেলে রাত কাটায়, সেটা নিয়ে তোর আব্বুর সাথে প্রতিদিন ঝগড়া করি, কিন্তু তোর আব্বু ভালো হয় না। তাই বাসা থেকে বেরিয়ে আসার আগের দিন তোর আব্বুর সাথে কথা কাটাকাটির মধ্যে দিয়ে তোর আব্বু আমাকে অনেক মারধর করে। তাই কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে একটা বান্ধবীর বাসায় চলে যাই। তার কিছুদিন পর কানাডায় চলে যাই। তোর কথা অনেক মনে পড়েছে। কয়েক বছর যাওয়ার পর আর থাকতে না পেরে বাংলাদেশে চলে আসি। এসে তোকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজকে তোর মামাতো বোন রিয়ার জন্য বিয়ের মার্কেট করতে আসি। হঠাৎ দেখি তুই মার্কেট থেকে বেরিয়ে আসছিস। আম্মু এতক্ষণ কথাগুলো বলতেই চোখের পানি দিয়ে পুরো শাড়ি ভিজে ফেলছে। তখন আমি বললাম, এতই যদি আমার কথা মনে পড়তো তাহলে অবশ্যই ফিরে আসতে, কিন্তু তুমি আসলে না। এখন তুমি অনেক দেরি করে ফেলছো। আমার দুনিয়া আপন বলতে কেউ নেই। বাংলাদেশের মানুষ এখন আমার আপনজন। তাদের সাথে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। তারা সবাই আমাকে অনেক ভালোবাসে। তারা এখন আমাকে এক নামে চিনে, মাফিয়া কিং রাসেল। আজ আমি মাফিয়া হয়েছি তোমাদের কারণে। আমার জীবনটা তোমরা ধ্বংস করে দিছো। তোমরা যদি এমনটা না করতে তাহলে আমার জীবনটা সুন্দরভাবে চলতো। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি আর কখনো তোকে ছেড়ে কোথাও যাব না। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। আপনি আমার সামনে থেকে গেলে আমি অনেক খুশি হব। তার মানে তুই সেই মাফিয়া কিং রাসেল? তোর নাম অনেক শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। আজকে তোকে দেখলাম। তুই যে কাজ করছিস সেটা দেখে অনেক খুশি হয়েছি। একবার কি তোর মাকে ক্ষমা করে দেওয়া যায় না? তাদের তো ক্ষমা আমি কখনো করব না, তার সাথে তোমাদেরও ক্ষমা করব না। আব্বু আম্মু আমাকে ছেড়ে যাওয়ার পর আপনারা আমার একটা বারের জন্য খোঁজখবর নিয়েছেন? আপনারাও তাদের মতো আমার খোঁজখবর নেন নাই। দুঃখিত, আমি আপনাদের সাথে কোথাও যাব না। আপনারা এখান থেকে চলে যান। আপনারা না গেলে আমি চলে যাচ্ছি। পায়েল চলো। আমি আর কোনো কথা না বলে পায়েল আর রাইসাকে নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। আম্মু এবং মামা মামি এখনও ওখানে দাঁড়িয়ে আছে। আম্মু দাঁড়িয়ে এখনও কান্না করে যাচ্ছে। এতক্ষণ চোখের পানি অনেক কষ্টে আটকে রেখেছি। আম্মুকে আজ প্রায় 5 বছর পর দেখছি। আগের থেকে কেমন শুকিয়ে গেছে, মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করে না। নিজের চোখ দিয়ে জোরে জোরে পানি পড়তে লাগলো। আমার সাথে কেন এমন করছো? আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে কেন আমাকে ছেড়ে চলে গেলে? তোমাদের জন্য আমার মনে এখন ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা ঘৃণা। গাড়ি নিয়ে বাসায় যেতে লাগলাম। তখন পায়েল বলল, তুমি তোমার আম্মুকে ক্ষমা করে দিতে, উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। কি করে ক্ষমা করি বলো? তাদের জন্য আজ আমি এই পথে এসেছি। তারা যদি সুন্দরভাবে চলতো তাহলে আমাকে এই দিন কখনো দেখতে হতো না। এখানে তো তোমার আব্বুর কারণে তোমার আম্মু চলে গেছে, দোষ তো তোমার আব্বুর, তোমার আম্মু তো কোনো দোষ করেনি। ওনাকে তো আমি সামনে ফেলে নিজ হাতে গুলি করে মারবো। ওনার জন্য আজ এত কিছু হয়েছে। আমি বলি কি, তোমার আম্মুকে ক্ষমা করে দাও। উনি তো তোমার আব্বুর জন্য বাসা থেকে বেরিয়ে গেছে, শাস্তি দিলে তোমার আব্বুকে দাও। ওনাকে তো দিবই, কিন্তু আম্মুর ওপর রাগ উঠেছে। কারণ আমার কথা যখন মনে পড়ছে, তাহলে ফিরে আসে নাই কেন? এত বছর পর কেন আসলো? পায়েল আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। পায়েল রাইসাকে কোলে নিয়ে ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে চলে আসলাম। আমার লোক সবগুলো জিনিসপত্র নিয়ে ভেতরে আসলো। রাতে খাওয়া দাওয়া করার পর পায়েলকে বললাম তাদের ছাদে একটু আসতে। আমি ছাদে গিয়ে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর পায়েল ছাদে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমিও পায়েলকে জড়িয়ে ধরলাম। তখন পায়েল বলল, তাই এবার বলো, হঠাৎ ছাদে আসতে বললে কেন?
তোমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা দেওয়ার জন্য আসতে বললাম। জিনিসটা কি যদি আমাকে দেখাতে? আগে তুমি চোখটা বন্ধ করো, তারপর তোমার জিনিসটা দিব। পায়েল ঠিক আছে বলে চোখ বন্ধ করলো। তখন আমি পকেট থেকে নেকলেসটা বের করে পায়েলের গলায় পরিয়ে দিলাম। তারপর বললাম চোখ খুলতে। আমি মোবাইল বের করে ক্যামেরা চালু করে পায়েলের সামনে ধরলাম। পায়েল চোখ খুলে তার গলায় নেকলেসটা দেখে বলল, নেকলেসটা অনেক সুন্দর। তুমি কখন কিনলে নেকলেসটা? এটা আমি লুকিয়ে কিনেছি তোমাকে দেওয়ার জন্য। তোমাকে কিন্তু নেকলেসটাই অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না কে কিনেছে আমার জন্য? তোমার পছন্দ আছে বলতে হবে। পায়েল আমাকে একটু জড়িয়ে ধরে থাকবে। আজ এত বছর পর আম্মুকে দেখে কেমন জানি খারাপ লাগছে। ঠিক আছে, ধরছি। এই তো, যদি খারাপ লাগে তাহলে ওই সময় ফিরিয়ে দিলে কেন? অভিমান আর ঘিন নাই, তাই আম্মুকে ফিরিয়ে দিছি। আমি কখনো এমনটা করতে চাই নাই। তুমি জানো, তারা আমাকে ছেড়ে যাওয়ার পর অনেক কষ্ট পেয়েছি। এমন কোনো রাত নাই তাদের জন্য কান্না করি নাই। চিন্তা করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পায়েল আর আমি কিছুক্ষণ ছাদে থেকে নিচে এসে যে যার রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুতেই মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করার পর মেহেদি বলল, কিরে কেমন আছিস? ওই মন্ত্রী এবং আমজাদ খানের সব খবর পেয়ে গেছি, কিছু প্রমাণ জোগাড় করে ফেলেছি। তাহলে তো ভালোই। এখন আমাদের মিশনে যেতে হবে। তুই সব কিছু রেডি করে রাখ। আমি সব কিছু রেডি করে রাখছি, তুই কালকেই ঢাকায় ফিরে আয়। আমজাদ খান এখন ঢাকায় আছে। ঠিক আছে, তাহলে আমি কালকে সবাইকে নিয়ে ঢাকায় ফিরে আসছি বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে হঠাৎ বুকটা কেমন ভারী ভারী লাগছে। চোখ খুলে দেখি পায়েল আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। পায়েলের চেহারার দিকে তাকিয়ে দেখি কেমন যেন মায়া আছে। আমি পায়েলের কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে পায়েলের ঘুম ভেঙে গেল। তখন পায়েল বলল, আমাকে চুমু দিলে হবে না, আমাকে এখন একটা কিস করতে হবে। আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। তার মানে তুমি ঘুমিয়ে নেই, এতক্ষণ সজাগ ছিলে? ঠিকই ধরেছো, আমি এতক্ষণ সজাগ ছিলাম। আমি দেখতে চেয়েছি তুমি আমাকে দেখে কি করো। এখন কোনো কথা না বলে আমাকে কিস করো। কি আর করার, এমনিও পায়েলের ঠোঁটের দিকে নিজেকে ধরে রাখতে পারলাম না, তাই পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। দুজন দুজনকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। আমি বললাম, পায়েল আমি আজকে ঢাকায় ফিরে যাব। আমাদের মিশন ঢাকায় হবে, কারণ আমজাদ খান এখন ঢাকায় আছে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায়? আমার কিছু হয়ে গেলে আরেকটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো। তোমার কিছু হয়ে গেলে আমিও তোমার কাছে ফিরে যাব। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এত ভালোবাসো আমাকে, সারা জীবন এইভাবে ভালোবেসে যাবে তো? মরার আগ পর্যন্ত আমি তোমাকে এইভাবে ভালোবেসে যাব। ঠিক আছে, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে তোমার কাছে ফিরে আসবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো। আমি তোমার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখেন। ঠিক আছে, এখন তোমার রুমে যাও। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ব। তুমি রাইসার খেয়াল রেখো। পায়েল আমার কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আসার সময় শ্বশুর শাশুড়িকে বলে আসলাম পায়েল আর রাইসা আমাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছে। প্রায় 5 ঘন্টা পর ঢাকায় ফিরে আসলাম। নিজের বাসায় চলে আসলাম। আসার সময় মেহেদিকে বলেছি আমার বাসায় থাকতে। নাজিম তার লোক নিয়ে আমার সাথে এসেছে। বাসায় এসে ভিতরে ঢুকে দেখি মেহেদি সোফায় বসে আছে। খালা আমাকে দেখে বলল, কেমন আছো রাসেল? তোমার হাতের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ খালা, ভালো আছি। তুমি কেমন আছো? হাতের অবস্থা আগের থেকে মোটামুটি ভালো, তবে এখনও ঘা শুকায় নাই। আমিও ভালো আছি। তোমার গুলি লাগার কথা শুনে অনেক চিন্তায় পড়ে গেলাম। যাক, আল্লাহ তোমাকে হেফাজত করেছে। তোমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই বলে খালা চলে গেল। ফ্রেশ হয়ে সবার সাথে খাবার খেয়ে রুমে চলে আসলাম। আসার সময় রাফি আর মেহেদিকে বললাম আমার রুমে আসতে। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মন্ত্রী ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর মন্ত্রী যে কথা বলল সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন্ত্রী বলল, মাফিয়া রাসেল, তুই এখন কোথায়? তোর মেয়ে রাইসা এবং তোর ভালোবাসার মানুষ এখন আমার কাছে। যদি তাদের বাঁচাতে চাস তাহলে তুই একা আমার এখানে আসবি। যদি কোনো চালাকি করিস তাহলে ওদের মরা মুখ দেখবি। তোর বাসার সামনে একটা গাড়ি আসবে, সোজা ওটাতে উঠে যা। তুই ওদের কিছু করবি না, আমি তোর কথা মতো এখনই আসছি। ঠিক আছে, তাহলে আমি ওদের কিছুই করব না। তুই এখনই বাসা থেকে বেরিয়ে পড়, দেরি করলে ওদের হারাতে হবে। এই বলে মন্ত্রী ফোন কেটে দিল। তখন মেহেদি আর রাফি আমার সামনে আসলো।
আমাকে চিন্তিত দেখে মেহেদি বলল, কিরে, কার সাথে কথা বলছিস? আর তোকে কেমন চিন্তিত লাগছে? কি হয়েছে আমাদের খুলে বল। মন্ত্রী আমার মেয়ে এবং পায়েলকে তুলে নিয়ে গেছে। মন্ত্রী বলেছে তাদের বাঁচাতে চাইলে আমাকে একা ওদের ওখানে যেতে, দেরি হলে রাইসা এবং পায়েলকে মেরে ফেলবে। মন্ত্রীর এত বড় সাহস! ও জানে না কার সাথে পাঙ্গা নিতে আসছে। আজকে ওই মন্ত্রীকেই মেরে ফেলবো। শোন আমি কি বলি, আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়ব আর আমার মোবাইলে লোকেশন চালু করে রাখবো। তোরা আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার 30 মিনিট পর বেরিয়ে পড়বি। তুই কোনো চিন্তা করিস না, আমরা সব কিছু রেডি করে বেরিয়ে পড়ব। কিন্তু এখন সমস্যা হচ্ছে, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? তারা আমাকে মেরে ফেলবে সেটা আমি জানি, কিন্তু মরার আগ পর্যন্ত ওদের সাথে লড়াই করে মরতে চাই। হঠাৎ ফোনটা বেজে উঠল। রিসিভ করার পর ওই পাশ থেকে পায়েলের আব্বু বলল, রাসেল তুমি কোথায়? তোমরা বাসা থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই কিছু লোক আমার বাসায় ঢোকে পায়েল আর রাইসাকে তুলে নিয়ে গেছে। ওরা আমার আর পায়েলের আম্মুর মাথায় বাড়ি দিয়েছে। তারপর আমরা জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে, তারপর তোমাকে ফোন দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না, যারা ওদের তুলে নিয়ে গেছে তারা আমাকে ফোন দিয়েছে। আমি এখনই বেরিয়ে পড়ছি, ওদের কিছু হবে না। এ বলে ফোন কেটে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম। আমাকে দেখে একটা গাড়ি সামনে আসলো, তারপর আমি গাড়িতে উঠে পড়লাম। আমি বাসা থেকে বেরিয়ে আসতেই আরেকজনকে ফোন দিয়েছি। কাকে দিয়েছি সেটা সময় হলে জানতে পারবেন। কিছুক্ষণ পর গাড়ি একটা গোডাউনের ভিতরে ঢুকে গেল। আমি গাড়ি থেকে নামার আগে মোবাইল বন্ধ করে রেখেছি। আমি জানি মেহেদি জায়গায় চিনে ফেলেছে। গাড়ি থেকে নামার সাথে সাথে দুইটা লোক এসে আমাকে চেক করলো। আমার কাছে শুধু মোবাইল পেয়েছে, তারা মোবাইল নিয়ে নিল। এটা আমি আগেই আন্দাজ করতে পারছি। তারপর ওই লোক দুইটা আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি পায়েল আর রাইসাকে দুইজন লোক ধরে রেখেছে। তাদের চেহারা দেখে বুঝতে পারলাম ওদের গায়ে হাত তুলেছে। রাইসা আমাকে দেখে কান্না করে বলল, আব্বু তুমি এসেছো? এই লোকগুলো আমাকে আর আম্মুকে অনেক মেরেছে। দেখো আমার আর আম্মুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তুমি আমাদের ওদের হাত থেকে বাঁচাও। আম্মু তোমাদের কিছু হবে না, আব্বু এসে গেছি, এখন তোমরা বাসায় যেতে পারবে। হঠাৎ মন্ত্রী জুনায়েদ এবং সাথে আরেকজন বেরিয়ে সামনে আসলো। মন্ত্রী আর জুনায়েদ বাদে আরেকজনকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। ওনাকে দেখে মাথা পুরো গরম হয়ে গেল। তিনি আর কেউ নয়, আমার বাবা আমজাদ খান। এই কারণে তো বলি ওনার নাম শোনার পর আমার কাছে কেমন জানি লাগছে। তখন আব্বু বলল, কি মিস্টার মাফিয়া কিং রাসেল, আমাকে চিনতে পারছো? আমি সেই আমজাদ খান, তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ, মানে তোমার জন্মদাতা পিতা। তোর মতো পিতাকে আমি ঘৃণা করি, তোকে আমি কখনো বাবা মানি না। তুই একটা ধোঁকাবাজ, তুই একটা খুনি, তুই নিষ্পাপ একটা মেয়ের মা বাবাকে খুন করছিস। তোকে আমি আজকে নিজ হাতে মারবো। সেটা তুমি কখনোই পারবে না। ওরা আমার অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে বলে দিয়েছে, তাই ওদের মেরে ফেলেছি। আজকে তোমার জীবনের শেষ দিন, তোমাকে মারার জন্য আজকে ওদের তুলে এনেছি। তুমি কি মনে করছো আমরা তোমাকে মারতে পারবো না? তোমার হাতে গুলি লাগার পর থেকে তোমার ওখানে চারপাশে লোক লাগিয়ে রেখেছি। পরে তুমি যখন ঢাকায় ফিরে এসেছো তখন আমার লোকগুলোকে বললাম তোমার ভালোবাসা এবং তোমার মেয়েকে তুলে আনতে। এখন তোকে আমি নিজ হাতে মারবো। আব্বুর কথা শুনে মন্ত্রী বলল, না আমজাদ খান, ওকে আমি নিজ হাতে মারবো। ও আমার অবৈধ সব ব্যবসা আগুন লাগিয়ে দিয়েছে, আমার কোটি টাকার ক্ষতি করেছে। মন্ত্রীর কথা শুনে জুনায়েদ বলল, ও তোমার আমার একা ক্ষতি করে নাই, আমারও অনেক টাকার অবৈধ সম্পদ নষ্ট করছে। আমি তাকে নিজ হাতে মারবো। তখন আমি ওদের সবাইকে বললাম, আমাকে মারবি ভালো কথা, তাহলে ওদের আটকে রেখেছিস কেন? ওদের ছেড়ে দে, আমি তো কোথাও যাচ্ছি না। তুই যেতে চাইলেও পারবি না। ওই তুই ছেড়ে দে ওদেরকে, আর মাফিয়া রাসেলকে দড়িতে বেঁধে ফেল। পায়েল আর রাইসা মামুনি তোমরা বাসায় চলে যাও, আব্বু ওদের সাথে কিছু হিসাব মিলিয়ে আসছি। না, আমি তোমাকে ছেড়ে যাব না, ওরা তোমাকে মেরে ফেল। পায়েল তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা আমার কিছুই করতে পারবে না। তুমি রাইসাকে নিয়ে বাসায় চলে যাও। পায়েল আর কোনো কথা না বলে রাইসাকে নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। তারপর আমজাদ খানের লোক এসে আমাকে একটা চেয়ারে বেঁধে ফেললো। তখন আমজাদ খান বলল, ঠিক বলেছিস, ওর জন্য ঠিকভাবে ব্যবসা করতে পারছি না। যে কাজ করতে যাই সবগুলোতে বাধা দেয়। ওকে মেরে আবার নতুন করে অবৈধ ব্যবসা শুরু করব, আবার নিজের মতো দেশটা চালাবো। আমার কথায় দেশের মানুষ উঠবে আর বসবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ওকে মেরে ফেল, আমাদের অনেক জ্বালিয়েছে। আজকে ওকে মেরে আমরা বাংলাদেশের রাজত্ব কায়েম করব। এই বলে ওরা তিনজন যেই আমাকে গুলি করতে যাবে তখন বাইরে গোলাগুলির শব্দ শুরু হলো। তাদের একটা লোক এসে বলল, ভাই ভাই, বাইরের চারটা হেলিকপ্টার নিয়ে আমাদের আক্রমণ করছে। হেলিকপ্টার দিয়ে যারা আক্রমণ করছে তারা সবাই সেনাবাহিনীর লোক এবং মাফিয়া রাসেলের লোকও আছে সাথে।
ওই লোকটার কথা শুনে আমজাদ খান বলল, তুই আমাদের সাথে চিটিং করেছিস, কিন্তু তোর লোক আক্রমণ করছে সেটা মানলাম, কিন্তু সেনাবাহিনী আমাদের আক্রমণ করছে কেন? আমজাদ খানের কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, তোরা কি আমাকে এতটাই বোকা মনে করছিস যে তোদের কথা মতো আমি এমনি এমনি চলে আসব? আমি আসার সময় সব প্ল্যান করে আসছি। আগে আমজাদ খান, আপনি সালাউদ্দিন মেজরকে চিনেন? মেজর সালাউদ্দিন তো আমার এক সময় বন্ধু ছিল, কিন্তু তার সাথে কিছু কথা কাটাকাটি হয়, তারপর থেকে ওর সাথে যোগাযোগ করি না। তাহলে ঠিকই ধরেছেন, ওই আপনার বন্ধু সালাউদ্দিন আঙ্কেলের সাথে আমার ভালো পরিচয়। উনি আমার কাজ সম্বন্ধে সব কিছু জানে। উনি বলেছে কখনো তাকে দরকার হলে ফোন দিতে, তাই আসার সময় ওনাকে ফোন দিয়ে আসছি। আর আমার আরেকটা কাজ হয়ে গেছে, যেটা তোদের ফাঁসির দড়িতে ঝুলবে, কিন্তু আমি তোদের আইনের আওতায় তুলে দিব না, আমি নিজ হাতে তোদের মারব। তোরা আমার সাথে এতক্ষণ কি বলেছিস সব কিছু এতক্ষণ ভিডিও হয়েছে, এই দেখ। আমার কথা শুনে মন্ত্রী জুনায়েদ এবং আমজাদ খান ভয় পেয়ে গেছে। আমি এসব বাসায় বেরিয়ে আসার আগে করে এসেছি। তখন আমজাদ খান বলল, আমরা যেহেতু আজকে ধরা খেয়েছি, তাহলে তোকে বাঁচিয়ে রাখবো কেন? আমাদের সাথে তোকেও মরতে হবে। এই কথা বলে আমাকে গুলি করতে গেলে রাফি আর মেহেদি গোডাউনের ভিতরে ঢুকে ওদের গুলি করা শুরু করলো। তারা সবাই আড়ালে চলে গেল। রাফি মেহেদি আর বাঁধন খুলে দিল আর আমার কোটটা গায়ে দিল, যেটাই আমাকে গুলি করলে কিছুই হবে না। আমি ওদের গুলি করা শুরু করলাম। এক পর্যায়ে ওদের লোক সব গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি করতে করতে মারা যায়। তারপর আমি মন্ত্রী আর জুনায়েদের সামনে গিয়ে তাদের শ্যুট করা শুরু করি। মন্ত্রী আর জুনায়েদ গুলি খেয়ে মাটিতে গড়াগড়ি খেতে খেতে মারা যায়। আমজাদ খান ভয়ে এক কোণায় লুকিয়ে পড়ে। আমি আমজাদ খানের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন আমজাদ খান বলল, রাসেল, আমাকে মারিস না, আমি তোর বাবা। আমি কথা দিচ্ছি আমি এরকম কাজ কখনো আর করব না। তুই এবারের মতো আমাকে ছেড়ে দে। তোকে আমি কখনো মারতাম না। তুই যদি নিষ্পাপ ওই মেয়ের আব্বু আম্মুকে না মারতি, তোকে আমি বাঁচিয়ে রাখবো না। তোকে বাঁচিয়ে রাখলে আবার অবৈধ ব্যবসা করবি। না রাসেল, আমি এসব কাজ করব না। আমি এই দেশ থেকে দূরে কোথাও চলে যাব। সেটা তো আমি কখনো করব না। আইনের আওতায় তুলে দিলে তোকে ফাঁসির রায় কার্যকর করবে, কিন্তু আমি তোকে আইনের আওতায় তুলে দিব না। তোকে আমি নিজ হাতে মারবো। এই যেই না গুলি করতে যাব, ঠিক তখনই সালাউদ্দিন আঙ্কেল এসে আমার হাত থেকে গুলি ফেলে দিল। তখন তিনি বললেন, রাসেল, তুমি আইন নিজে হাতে তুলে নিও না, আদালত ওকে ফাঁসি রায় দিবে। না আঙ্কেল, ওকে আমি নিজ হাতে গুলি করে মারবো। আমি বলছি তুমি এমন কাজ করো না। আমি কথা দিচ্ছি ওকে ফাঁসির দড়িতে ঝুলাতে যা যা দরকার আমি তাই করব। আঙ্কেলের কথা শুনে আর কিছু করলাম না। আঙ্কেল আমজাদ খানকে নিয়ে গেল। তারপর আমরা সবাই বাসায় চলে আসলাম। আজ 1 মাস পর এখন আমি বর্তমান মন্ত্রী। আমার কাজ এবং দেশের মানুষের ভালোবাসা দেখে সরকার আমাকে মন্ত্রী বানিয়ে দিল আর আমজাদ খানের ফাঁসি কার্যকর করা হয়েছে। আমি এখন একটা স্টেজে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমি কখনো ভাবিনি আপনাদের এত ভালোবাসা পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে পারি। আপনারা সবসময় আমার পাশে থাকবেন। বিপদে আপদে আমি সবসময় আপনাদের পাশে আছি। আরও কিছুক্ষণ কথা বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর সবার সাথে বসে কফি খাচ্ছি। তখন পাইলের আব্বু, ধুর এখন শ্বশুর বলবো। তখন তিনি বললেন, রাসেল, আমরা আর দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা দেওয়ার দরকার। আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন, আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে পায়েল বলল, আমি রাসেলকে বিয়ে করব না। ও যদি ওর আম্মুকে ফিরিয়ে আনে তাহলে আমি এই বিয়ে করব। ঠিক আছে, আমি তোমার কথাই রাজি। কালকে সকালে দিনাজপুর গিয়ে আম্মুকে নিয়ে আসবো। আমার কথা শুনে পায়েল সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। শ্বশুর শাশুড়ি বসে না থেকে রুমে চলে গেল। তখন আমি পায়েলকে বললাম, এটা তুমি কি করলে? তোমাকে একটু লজ্জা শরম করে নাই? তোমার আব্বু আম্মু লজ্জায় রুমে চলে গেল। তোমাকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? কিছুদিন পরে তো তুমি আমার স্বামী হয়ে যাবে। হয়েছে, এখন রুমে যাও, আমার হাতে কিছু কাজ আছে, আমাকে একটু কাজগুলো করতে দাও। পায়েল ঠিক আছে বলে রুমে চলে গেল। আমি বসে বসে হাতের কাজগুলো করতে লাগলাম। দেখতে দেখতে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়েতে সব মন্ত্রীরা এসেছে। আম্মুকে পরের দিন বাসায় নিয়ে এসেছি, সাথে মামা মামিকে ক্ষমা করে দিয়েছি। বিয়েটা ঢাকায় কমিউনিটি সেন্টারে হয়েছে। রাফি আর মেহেদি সবসময় আমার সাথে থাকে আর আমার সবগুলো লোককে বিভিন্ন কাজে লাগিয়ে দিছি। রাফি আর মেহেদি আমাকে জোর করে বাসর করে ঢুকিয়ে দিল। ভিতরে ঢুকে আমি তো অবাক, দেখি বিছানায় মা মেয়ে বসে গল্প করছে। আমাকে দেখে রাইসা বলল, আব্বু, তুমি এসেছো, আজকে আমি অনেক খুশি আমার মামুনিকে পেয়ে। ঠিক আছে মামুনি, এখন তুমি তোমার দাদির কাছে যাও। ও থাকলে সমস্যা কোথায়? আমি রাইসাকে যেতে দিব না। না আম্মু, আজকে তোমাদের সাথে আমি থাকবো না, আমি দাদির কাছে থাকবো, দাদির রুমে একা একা। ঠিক বলছো মামুনি, তুমি তোমার দাদির কাছে যাও। রাইসার কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল।
আমি দরজা বন্ধ করে বিছানার কাছে গেলাম, তখন পায়েল বলল, এই তুমি বিছানায় উঠবে না, আগে তোমার পা ধরে সালাম করব। এই বলে পায়েল বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করতে আসলে তাকে বুকে জড়িয়ে নিলাম। তখন আমি বললাম, এই পাগলি, তোমার স্থান পায় না, তোমার স্থান আমার বুকে। এইভাবে সারা জীবন আঁকড়ে রাখবে তো? কখনো ছেড়ে যাবে না তো? তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি বাঁচবো না। আর একবার মরার কথা বললে মাথা ফাটিয়ে দিব। আমার এমন সুন্দরী বউ ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, এখন কথা না বলে অজু করে আসো, দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করব। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে উজু করে আসলাম। আমার সাথে পায়েলও উজু করে আসছে। দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর পায়েলকে কোলে করে বিছানায় বসালাম। আমি পায়েলের শরীর থেকে গহনা খুলতে লাগলাম। গহনা খুলে পায়েলকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পুরো শরীরে কিস করতে লাগলাম। পায়েলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলাম। আস্তে আস্তে পায়েলের শরীরের শাড়ি খুলে ফেললাম। তারপর দুজন দুজনের ভিতরে হারিয়ে গেলাম। আর দেখা লাগবে না, অনেক দেখেছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি দেশের কাজের জন্য দেশে এবং দেশের বাইরে বিজি। পায়েল, আম্মু আর রাইসার সবসময় খেয়াল রাখে। খুব সুন্দরভাবে চলছে আমাদের জীবনযাপন। রাইসাকে সবসময় আমার সিকিউরিটি গার্ড কিন্ডারগার্টেনে নিয়ে যায়। আর আমজাদ খানের ফাঁসি হয়ে গেছে। ওনাকে ঢাকার একটা কবরস্থানে দাফন করা হয়েছে। আম্মু প্রথমে ফাঁসির কথা শুনে মন খারাপ করে ফেলছে, পরে তার কার্যকলাপের কথা শুনে খুশি হয়। তারপরও আম্মুর একটু মন খারাপ ছিল। আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে। আমার মন খারাপ হয়নি সেটা কিন্তু না, আমারও মন খারাপ হয়েছে, কিন্তু ওনাকে ওনার পাপের শাস্তি দিয়েছে। রাফিয়ার মেহেদির বিয়ে ঠিক হয়েছে। আগামী মাসে 10 তারিখ তাদের বিয়ে। আপনাদের সবার দাওয়াত থাকলো, সবাই কিন্তু অবশ্যই আসবেন। ঠিকানা দিব না, তাহলে আপনারা সত্যি সত্যি চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। তো পুরো গল্পের পাশে থাকার জন্য ধন্যবাদ। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্প লিখি আমার মনের অনুভূতি থেকে, বাস্তবের সাথে কোনো মিল নেই। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর ভালো না লাগলে ইগনোর করবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন।